আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। আশঙ্কাজনক হারে অপরাধ বাড়লেও কমেছে মামলা করার প্রবণতা। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থাহীনতায় উদ্বিগ্ন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা জায়গায় ঝুঁকি তৈরি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মব ভায়োলেন্স মিলে দেশের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হচ্ছে। হ্যাঁ, এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য এটা মূল দায়িত্ব সরকারের। খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটি ভালো আছে, চলছে পরীক্ষা নিরীক্ষা, জানালেন চিকিৎসক। শঙ্কামুক্ত নয়, গণপিটুনি দেওয়া অভিযুক্ত কিশোর। ভালো আছে, সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না, এই যে হচ্ছে। শঙ্কামুক্ত এখনই বলা যাচ্ছে না, কন্ডিশন ইমপ্রুভ করছে। অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর খালাস। 17 বছরের কারাদণ্ডের ওই সাজা অবৈধ ছিল, পর্যবেক্ষণ হাইকোর্টের। লুটপাটে ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতের সংকট কাটাতে সংস্কারে মনোযোগী হবে সরকার, জানালেন উপদেষ্টা। মাদ্রাসা শিক্ষাকে বিজ্ঞান ভিত্তিক করার তাগিদ। মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছে। এই কোনো রকমের এগুলোকে প্রশ্রয় দেওয়া, এই অন্যায়গুলোকে, এই অপরাধগুলোকে, এবং কোনো রকমের কোনো জাস্টিফিকেশন এখানে যেন না থাকে। 10% বেশি খেলাপি হলে অভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। নতুন নীতিমালায় পুঁজিবাজারে বিরূপ প্রভাবের শঙ্কা। এই সার্কুলারটা একটা অগ্রিম দেওয়া হয়েছে 1 বছর আগে, এই জন্য যাতে অ্যাওয়ার্ড থাকে ব্যাংকগুলো, যারা বিনিয়োগকারী তারাও যাতে এটা বুঝতে পারে কোন ধরনের ব্যাংকগুলোতে তারা বিনিয়োগ করবেন। সব অনিশ্চয়তা কাটিয়ে 9 মাস পর পৃথিবীতে ফিরলেন 2 নভোচারী। ফ্লোরিডা উপকূলে অবতরণ করে সুনিতা ও বুচকে বহনকারী ক্যাপসুল। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। রাজধানী সহ সারা দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, খুন, ধর্ষণ। যদিও মামলার পরিসংখ্যান বলছে অতীতের তুলনায় কমেছে অপরাধ। আসলেই কি তাই? সরেজমিন অনুসন্ধানে গিয়ে জানা গেছে অপরাধীদের দ্বারা আক্রান্ত হয়েও নানা কারণে মামলা করছেন না ভুক্তভোগীরা, চাচ্ছে না পুলিশের সহায়তা। অভিযোগ, 2-1 জন যারা থানায় যাচ্ছেন তারাও ঠিকমতো সেবা পাচ্ছেন না। সব মিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি চরম আস্থাহীনতায় সাধারণ মানুষ। সহকর্মী আশিক মাহমুদের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুর এলাকার শেখেরটেকের একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন ওয়াসিম। মাস 2 আগে তার মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিল কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্যরা। বাধা দেয় দুবার ওয়াসিমকে নির্মমভাবে কোপায় সন্ত্রাসীরা। এই হাতে হলো টোটালি 4 কোপ, এই হাতে হলো 1 কোপ, এই রান্না হলো 1 কোপ। কয়জনে মিলে কোপাইছে? 7 জনে মিলে কোপাইছে। সব হলে 10-এর পোলাপান। এখনো ওই যে আমার হাতের কবজি এখনো ওঠে না। এত কিছু হওয়ার পরও থানায় মামলা করেননি ওয়াসিম। দাবি, মামলা করে লাভ হয় না, উল্টো বিপদ বাড়ে। যেন মামলা করি না, ভয় দিয়েছে যেন মাইরা লইব। আবার ফোন দেয়া, দ্বিতীয়বারও ফোন দেয়া বলছে যে মামলা করলে আমারে জবা দিব। এখন তো কোবাইছে, পরবর্তী ঘরে এসে জবা দিব। আতঙ্কের ভিতরে আছে। আমি তো এলাকায় নেই, এলাকা ছাড়া। মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এর আরিফের গল্পটা ভিন্ন। দুবার ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খুইয়ে থানায় যান, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তো গেছিলাম থানায় মামলা করার জন্য এটা নিয়ে, তো ওনারা বলছে যে এখন যে আসছো এখন তো হবে না, নামাজের সময় নামাজের পর আসো। তা আমরা গেছি, ও কথা প্রথমবারেই কথাবার্তা তার ভালো লাগে না, যে তোমরা কেন এত সকালবেলা দোকান খোলা রাখছো বা কেন দোকানদারি করছো, তোমরা ধৈর্য মারতে পারো না ওদেরকে। আমরা কিভাবে মারবো? ওদের হাতে তো সবার হাতে অস্ত্র থাকে। মাসখানেক আগে জাফরও ঢাকা উদ্যানে ছিনতাইয়ের শিকার হন। ভোরবেলায় গলায় চাপাতি ধরে মোবাইল, টাকা সব নিয়ে যায় দুর্বৃত্তরা। অতীত ভুক্তভোগীদের অভিজ্ঞতা শুনে আর মামলা করতে থানায় যাননি তিনি। মামলাগুলো জামিলা মনে করেন এলাকার ব্যবসা বাণিজ্য করি, যে মনে করেন হঠাৎ করে যারা এগুলা করে এগুলা হিসেবে দিকে তুই এমনি এমনি মামলা করছস, পরে ধর। যদি আবার মামলা করলে উল্টা হামলা যাই দেখছি এলাকায়, যেই মামলা করে তার উপরে হামলা। এমন 1-2 জন না, বেশিরভাগ মানুষই অপরাধীদের দ্বারা আক্রান্ত হলেও মামলা করেন না।
কিন্তু কেন? না, কোনো লাভ নেই, পুলিশ আমাদেরকে কোনো কেয়ারে করে না, ঠিক আছে না, মামলা করে না কেন? এখানে মামলা করতে গেলে হ্যাঁ আরো উল্টা তাদের সাথে সমস্ত হয়, তখন উল্টা আমরা খুব খাইতেছি, মালও গেল, কোবও খাইতে হইলো, আমরা মেডিকেলে ভর্তি থাকলে আমাদের জীবনটাও আমার গেল গা। গেল আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে, যার উন্নতি হয়নি এখনো। চুরি, ছিনতাই, ডাকাতি, খুন, ধর্ষণ নিত্যকার ঘটনা। তবে ডিএমপির মামলার পরিসংখ্যান বলছে অন্য কথা। সরকার পতনের আগের 6 মাসে খুন, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনায় রাজধানীর 50 থানায় মোট মামলা হয় 10,508টি। আর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরের 6 মাসে নানা অপরাধে মোট মামলার সংখ্যা 8,743টি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের এমন আস্থাহীনতা অত্যন্ত উদ্বেগের, যার দায় বর্তমান সরকারের। আগে ছিল যেটা যে থানায় গেলে আপনার আগে তো পুলিশ খুব উদ্ধত ছিল এবং সেটার জন্য তো পুলিশের উপর আস্থাটা নষ্ট হয়েছে এবং অনেক ক্ষেত্রে মামলা নিত না। এখন থানায় যাচ্ছে না, কারণ থানায় গেলে কোনো কাজ হচ্ছে না। জনগণও দেখছে যে এটা পুলিশের কাছে গিয়ে সে কোনো ফল পাচ্ছে না। ঝুঁকি তো প্রত্যেকটা জায়গায় ঝুঁকি তৈরি হচ্ছে। চুরি, ডাকাতি, ছিনতাই, মব ভায়োলেন্স মিলে দেশের ভিতরে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য এটা মূল দায়িত্ব সরকারের। পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী তাদের কর্মকাণ্ড দিয়ে দ্রুতই মানুষের আস্থা অর্জন করবে, সমাজে কমবে অপরাধ, এমনটাই প্রত্যাশা সবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। খিলক্ষেতে ধর্ষণের শিকার শিশুটি বর্তমানে ভালো আছে, এমনটা জানান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস ম্যানেজমেন্টের চিকিৎসক ডক্টর সাবিনা ইয়াসমিন। জানান, শিশুটির শারীরিক পরীক্ষা নিরীক্ষা চলছে, রিপোর্ট এলেই জানানো যাবে বিস্তারিত। এদিকে ধর্ষণে অভিযুক্ত কিশোরকে মঙ্গলবার গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি সামাল দিতে আহত হন কয়েকজন পুলিশ সদস্য। 5 বছরের ছোট্ট শিশু মঙ্গলবার দুপুরে যায় নানি বাড়ি। অভিযোগ, সে সময় সিঁড়ি থেকে তাকে ধরে নিয়ে ধর্ষণ করে জানমিয়া নামে এক কিশোর। ভুক্তভোগী ওই ছোট্ট শিশু নানির কাছে গেলেও নির্যাতনের বিষয়ে কিছু বলতে পারছিল না। শিশুটির স্বজনরা প্রাথমিকভাবে আশপাশের কয়েকটি হাসপাতালে ভর্তির চেষ্টা করে। সবাই শিশুটিকে ঢাকা মেডিকেলে নেয়ার কথা বললেও এক পর্যায়ে লোকলজ্জার ভয়ে বাসায় ফিরে আসে পরিবার। আসার পরে বলছে পেটে ব্যথা, হাসপাতালে নিচে হঠাৎ করে পেটে ব্যথা। তারপরে আস্তে 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 আমার ওই জামাইয়ের কাছ থেকে, আমার দুলাভাইয়ের কাছ থেকে জানতে পারছি যে এই ঘটনা হয়েছে। নাতনিরা 20 টাকা দিছে, দিলে দোকানে মজা আনছে, মজা আনে মেয়ে আইতে চাইছে, বাসায় আইব, এর মধ্যে মুহ চিবাদে বাচ্চাটা এই রুমটা লয়ে গেল। এই রুমের তো না বাইর করিয়া বাচ্চাটা সিঁড়ির মধ্যে দেখো, তুই তো নানির কিছু বলবি না, বললে তোর মারলাম। পরে ধর্ষণের ঘটনা জানতে পেরে এলাকাবাসী 999-এ ফোন দিয়ে পুলিশ ডেকে আনে। ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ভালো আছে, মেয়ের সমস্যা নেই, পরীক্ষা চলতেছে। পরীক্ষা হয়নি এখনো? না, এই যে হচ্ছে। 4 করে ফোন দিছে, ফোন দেওয়ার পরে আসছে। আসার পরে ছেলেরা সবাই পাবলিকে ধরতে চাইছে, স্যারেরা দেয় নাই। পরে স্যারেরা পাবলিক করে মিটাই দিয়ে ছেলেরা নিয়ে গেছে, মেয়ের সাথে সাথে পরে আমরা মেডিকেলে নিয়ে ভর্তি করে বলে। ছেলে আর ছেলের মা থাকে, ছেলের মা গেছে বাড়িতে বেড়াইতো, আর ছেলে মনে হন কালার বাসার মধ্যে তাহে 13-14 বছর হবে। রাতে সেই কিশোরকে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় এলাকাবাসী পুলিশের গাড়ি ভেঙে তাকে বের করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতার গণপিটুনিতে গুরুতর আহত হয় সে। জনগণ যারা ছিল ওকে বের করে গণপিটুনি দিয়েছে। এই দেশের আইন কি জানি না, কিন্তু আমাদের মন থেকে আমরা বলি যে যেটা করা হয়েছে একদম ঠিকভাবে করা হয়েছে। ধর্ষণের বিচার করতে গেলে বছরের পর বছর চলে যায়, দোষীরা বিচার পায় না, যার জন্য জনগণ বাধ্যতামূলক আইন হাতে তুলে নেয়। বিক্ষুব্ধ জনতাকে সামলাতে গিয়ে এ সময় আহত হন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সেনাবাহিনীর হস্তক্ষেপে। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর খিলক্ষেতে শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত কিশোর নিজেকে নির্দোষ দাবি করেছে। কিশোরটির দাবি, শুধু সন্দেহের বশে তাকে মারধর করা হয়েছে, কোনো অন্যায় করলে বাসায় না থেকে পালিয়ে যেত, এমনটাও জানায় সে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জানান, অভিযুক্ত ওই কিশোরের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে, মস্তিষ্কে রক্তক্ষরণ জাতীয় ইনজুরি নেই, তবে এখনই তার অবস্থা শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
ব্যাপক মারধরের ফলে 15 থেকে 16 বছরের ওই কিশোরের পুরো শরীর ফুলে গেছে জানান চিকিৎসক। তার সিটি স্ক্যানে যেটা দেখা যাচ্ছে যে ওখানে মাথার ব্রেনের ভিতরে কোনো রক্তক্ষরণ বা এই জাতীয় কিছু নাই। তো এখন আজকের যে কন্ডিশন সেটা তার শারীরিক অবস্থায় স্থিতিশীল আছে। আমরা আশা করছি দ্রুততম সময়ে চিকিৎসা সম্পন্ন করে তাকে হয়তো যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা হ্যান্ডওভার। অস্ত্র মামলায় খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বিচারিক আদালতের দেয়া 17 বছরের কারাদণ্ড অবৈধ ছিল পর্যবেক্ষণে উল্লেখ করেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2007 সালের 27 মে বাবরকে আটক করে যৌথ বাহিনী। গ্রেফতারের 1 সপ্তাহ পর গুলশান থানায় অস্ত্র আইনে এই মামলাটি দায়ের করা হয়। বিচার শেষে ওই বছরের 30 অক্টোবর বেআইনিভাবে রিভলভার রাখার দায়ে 10 বছর এবং 25 রাউন্ড গুলি রাখার দায়ে আরও 7 বছর, মোট 17 বছর কারাদণ্ড দেওয়া হয় বাবরকে। আদালতে বাবরের পক্ষে আইনজীবী বলেন, যৌথ বাহিনী উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করেছিল। এজাহারে একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধারের কথা বলা হলেও জব্দ তালিকায় ছিল না সে ব্যাগ। 21 আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমান সহ সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ। সকালে এই তথ্য নিশ্চিত করেছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে আজ হতে পারে শুনানি। এর আগে বিচারপতি এ.কে.এম. মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন। সে সময় পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলোর বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেয়া হয়েছে। এর আগে 2018 সালের 10 অক্টোবর ঢাকার একটি আদালত গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা 2টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড দেন। লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন এবং 11 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। গত 1 ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেন আদালত। যাত্রাবাড়ী থানার মামলায় সাবেক মন্ত্রী দীপুমণি ইনোমেনন সহ সাবেক আইজিপি আব্দুল আল মামুনের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া মোহাম্মদপুর থানার মামলায় সাদেক খান ও আনিসুল হকের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ী থানার 16টি পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে দীপুমণি, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, সাবেক আইজিপি আব্দুল আল মামুন, যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসান, সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদকে। ঋণের নামে আইএফআইসি ব্যাংক থেকে সালমান এফ রহমানের 2,375 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকের 4 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সকাল থেকে সংস্থাটির উপপরিচালক ইয়াসির আরাফাতের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে। কর্মকর্তারা হলেন ডিএমডি শাহ মোহাম্মদ মঈনুদ্দিন, ইকবাল পারভেজ চৌধুরী, কর্পোরেট ম্যানেজার ওয়াসিম আলী ও রিলেশনশিপ ম্যানেজার তাসলিম আক্তার। দুদকের অভিযোগে বলা হয়েছে, ব্যাংকটি 2023 সালের ডিসেম্বরে 1 বছর বয়সী 5টি কোম্পানিকে ঋণ দেয় প্রায় 2,375 কোটি টাকা। অথচ এসব কোম্পানির নেই কোনো ওয়েবসাইট, এমনকি বাংলাদেশ ব্যাংকে দেয়া প্রতিবেদনেও দেয়া হয়নি কোনো ঠিকানা। এসব ঋণের সুবিধাভোগী হিসেবে মনে করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে। এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছাড়ার আগে দলের প্রস্তুতি জানাতে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ার কাবরেরা, অধিনায়ক জামাল ভুঁইয়া ও মিডফিল্ডার হামজা চৌধুরী। বিস্তারিত জানাতে সরাসরি চলে যাচ্ছে সেখানে। পেয়েছিলাম এই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত হতে, সাথে সাথে অত্যন্ত আনন্দে আমরা এটি গ্রহণ করেছি। আমরা চাই যে বাংলাদেশের ফুটবলের যে অতীত গৌরব, যেটা আমরা কিছুটা হারিয়ে ফেলেছি অন্তর্বর্তী সময়ে, সেই গৌরবটা আবার ফিরে আসুক, বাংলাদেশে ফুটবল আবার আগের মতোই জনপ্রিয় হয়ে উঠুক এবং আমাদের বিভিন্ন দেশের আনাচে কানাচে থেকে ফুটবলার তৈরি হোক এবং ফুটবলার তৈরি হওয়ার যে প্রক্রিয়া, যে কোনো খেলার উচ্চ পর্যায়ে আসার জন্য যে খেলোয়াড় তৈরির যে প্রক্রিয়া, আমাদের জেলা পর্যায়ের ফুটবল, ডিভিশন পর্যায়ের ফুটবল, ক্লাব পর্যায়ের ফুটবল, লিগ পর্যায়ের ফুটবল, সেগুলো সব আগের মতো চলে আসে
এবং আমরা আন্তর্জাতিক পর্যায়ে ফুটবলটাকে নিয়ে যেতে পারি। সেই জন্য বাফুফের সঙ্গে আমরা 5 বছরের জন্য একটি চুক্তি করেছি যে আমরা তাদেরকে সাপোর্ট করব, এবং বাফুফের তরফ থেকে আমাদেরকে এই সুযোগটি দেওয়ার জন্য বাফুকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের ফুটবল টিমের আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ সবাইকে। Thank you, sir. Now we will open the floor for a question from the media. Kindly, I'll state you. Can you state your name and organization when you asking the question? We'll start with our ECBL managing director. If you have any question for him, MP sir, জন্য কোনো question আছে, please. আচ্ছা, আমরা একটা কি আপনারা কি শিডিউল করেন প্রথমে? এর আগে বাংলাদেশ ফুটবল দলের অফিসিয়াল ফটোশুটে অংশ নেন হামজা চৌধুরী। দুপুর 12:30টায় একটি 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয় ফটোশুট। সেখানে সভাপতি দলের সাথে ছিলেন হামজা চৌধুরী। এই সময় সতীর্থদের সাথে বেশ হাসি খুশি দেখা যায় হামজাকে। মঙ্গলবার রাতে 9:30টার দিকে সিলেট থেকে ফ্লাইটে ঢাকা পৌঁছান এই ফুটবলার। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা আর ভক্তদের ভিড় মোকাবেলা করে টিম হোটেলে এসে রিপোর্টিং করেন রাত 11টায়। তাকে স্বাগত জানান বাফুফের সভাপতি তাবিত আওয়াল। রাতে হেড কোচ হ্যাভিয়ারের কাবেরার সাথে নৈশভোজও করেন এই মিডফিল্ডার। সবকিছু ঠিক থাকলে আজ সন্ধ্যা 7টায় দলের সাথে প্রথম অনুশীলন সেশনে অংশ নেবেন হামজা চৌধুরী। হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে পতিত সরকার। সংকট কাটিয়ে উঠতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে মনোযোগী হবে অন্তর্বর্তী সরকার, জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে মাদ্রাসা শিক্ষা নিয়ে এক আলোচনায় তিনি বলেন, অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল, যা অন্যায়। পালন করতে পারে, কিন্তু আমাদের নানান রকমের বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ শীর্ষক সেমিনারের আয়োজন করে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ। আলোচকরা মাদ্রাসার বর্তমান প্রেক্ষাপটও তুলে ধরেন। কর্মক্ষম এবং যোগ্য নাগরিক সৃষ্টি করা, এই প্রয়োজনটুকু সকলের মনে গেঁথে নিতে পারলেই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের পথটা সম্প্রসারিত হবে। ইসলাম ধর্মকে যদি ধর্ম হিসেবে জীবিত রাখতে হয় তাহলে মাদ্রাসা শিক্ষা অপরিহার্য। কিন্তু পৃথিবী যখন বদলাবে, তা আপনার শত্রু কি জ্ঞান লাভ করছে, আপনার প্রতিপক্ষ জ্ঞান লাভ করছে, সেটা তো আপনাকে খবর রাখতে হবে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার বলেন, হাজার হাজার কোটি টাকা লুটপাট সহ নানাভাবে শিক্ষা খাতকে ক্ষতিগ্রস্ত করেছে পতিত সরকার। তাই সংকট কাটাতে সুশাসন প্রতিষ্ঠা এবং সংস্কারে জোর দেবে সরকার। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে কাজেই, এবং তার ফলে বিভিন্ন যে সেক্টর, সেটা আপনার তাদের উন্নয়ন, প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে, এই সেক্টরেরও উন্নয়ন ব্যাহত হয়েছে। সুশাসন, সংস্কার এবং যে এগুলো যে করা, সেটা যে প্রয়োজন হয়ে পড়েছে, সেটা আমরা সবাই। শিক্ষা উপদেষ্টা আরও বলেন, মাদ্রাসায় কোনো অপরাধ হলে সাজা নিশ্চিত করতে হবে, শিক্ষার্থীদের বর্তমান সমাজ জীবনের জন্য উপযুক্ত করে গড়ে তুলতে হবে। বিশেষ করে যারা মাদ্রাসা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, এর কোনো রকমের এগুলোকে প্রশ্রয় দেওয়া, এই অন্যায়গুলোকে, এই অপরাধগুলোকে, এবং কোনো রকমের কোনো জাস্টিফিকেশন এখানে যেন না থাকে। এই ক্ষেত্রে কঠিনভাবে আইন যেন প্রয়োগ করা হয়, সেটা এখানে কোনো কিছুর লেবাসে আপনারা বলবেন যে এই যুক্তি সেই যুক্তি না। অতীতে পোশাকের কারণে অনেককে জঙ্গি সাজানো হয়েছিল উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা বলেন, যারা এই কাজে জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হবে। রাষ্ট্রীয়ভাবে কিভাবে নাটক সাজানো হয়েছে এই ঢাকা শহরে জঙ্গি হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে, এবং আমরা এই ক্ষেত্রে আমরা দাবি করি যে এই যে নাটক যেগুলো হয়েছিল, এই যারা পৃষ্ঠপোষক ছিলেন, এগুলোকে যারা ইমপ্লিমেন্ট করেছিলেন, যে তাদের যেন প্রপার বিচার হয়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার উপর স্বৈরাচারের নির্যাতন সইতে না পেরে রাস্তায় নেমেছিলেন আমজাদ। 5 আগস্ট সকালে পুলিশের গুলিতে গুরুতর আহত হন। এর পরপরই জীবনে নেমে আসে অন্ধকার, হারিয়েছেন 2 চোখেরই দৃষ্টিশক্তি। ঋণ করে কয়েক দফা চিকিৎসার পর অর্থকষ্টে ভুগছে গোটা পরিবার। আবারও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে সরকারি সহায়তা চান নোয়াখালীর আমজাদ হোসেন। দুচোখে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আন্দোলনে অংশ নিয়েছিলেন নোয়াখালীর আমজাদ হোসেন। সেই স্বপ্ন মুহূর্তে ধূলিসাৎ হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে।
মা এবং ছোট বোনকে নিয়ে ছোট্ট পরিবার আমজাদের। উপার্জনের তাগিদে ঢাকায় একটি কাপড়ের দোকানে কাজ করত। জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারের মানুষ হত্যা নাড়া দেয় আমজাদকে। প্রতিবাদ হিসেবে নিজেও নেমে পড়ে আন্দোলনে। 5 আগস্ট সকালে যাত্রাবাড়ি মোড়ে প্রথমে তার পায়ে গুলি করে পুলিশ, এরপর কাছ থেকে আবারও গুলি চালানো হয়। প্রতিনিয়ত আমার ছাত্র ভাইরা মারা গেছে, আমি নিজ চোখের সামনে দেখছি। 5 আগস্টে আমার এই অবস্থায় আমি কখনো কল্পনা করতে পারি না। ওরা আমার পায়ে গুলি করছে, ডাইরেক্ট গুলি করার পর আমি পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে ওনাদেরকে ইশারা দিয়ে না করতেছিলাম যে আমাকে আর গুলি করেন না। দেখতেছি, আমি চোখে দেখতেছি ওরা আমার চোখ টার্গেট করে গুলি করছে। গুলি করার সাথে সাথে আমার 2টা চোখ অন্ধ হয়ে গেছে। আমজাদকে সুস্থ করতে স্থানীয় এনজিও থেকে ঋণ নেয় পরিবার। অপারেশনের মাধ্যমে শরীর থেকে 150 বুলেট বের করা হয়। এখনো কিছু বুলেট রয়ে গেছে শরীরে। ঋণের কিস্তি ও চিকিৎসার খরচ বহন করতে হিমশিম অবস্থা দরিদ্র পরিবারটির। ওর চিকিৎসা করতে হলে অনেক টাকা পয়সার দরকার। আমার আর্থিক অবস্থা নাই, আমি এত টাকা পয়সা কিভাবে দিতে হইব? এখনো তার কোমর এবং চোখের আলো ফিরিয়ে পায় নাই। দেশ স্বাধীন হলেও সে স্বাধীন দেশের আলো সে দেখতে পায় না। চিকিৎসার অভাবে যেই জন্য দেশ স্বাধীন হয়েছে, কিন্তু সেই স্বাধীনতার উপভোগ সেই করতে পারতেছে না। জুলাই ফাউন্ডেশন থেকে এবং সরকারিভাবে কোনো টাকাই পায় নাই। বর্তমানে তার কিস্তি চালাতো সম্ভব নয়। জেলা প্রশাসক জানালেন, এরই মধ্যে আমজাদকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশনা দেওয়া হয়েছে। তাকে ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্নভাবে আর্থিকভাবে সহযোগিতা করা হয়েছে এবং তার ট্রিটমেন্ট দরকার। ট্রিটমেন্টের জন্য আমরা ইতিমধ্যে সিভিল সার্জনের মাধ্যমে তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেছি। বর্তমানে শরীরে 400-রও বেশি গুলি বয়ে বেড়াচ্ছেন জুলাই আন্দোলনে আহত আমজাদ। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঘোষণায় নতুন নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এতে অনেক ব্যাংকের পক্ষে লভ্যাংশ দেওয়া সম্ভব হবে না, ফলে বিরূপ প্রভাব পড়তে পারে পুঁজিবাজারে। ধাক্কা সামলানো কঠিন হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে এখনই বাস্তবায়ন হচ্ছে না প্রজ্ঞাপনের জন্য ব্যাংকগুলো 1 বছর সময় পাবে, তাই বিনিয়োগকারীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কাঙ্ক্ষিত লভ্যাংশ না পাওয়ায় পুঁজিবাজারে লেনদেন হওয়া ব্যাংকের শেয়ারে মন্দা অবস্থা বিরাজ করছে দীর্ঘদিন ধরে। তালিকাভুক্ত 36টি ব্যাংকের মধ্যে 14টিই লেনদেন হচ্ছে ফেস ভ্যালুর নিচে, বাকিগুলোও খুব একটা ভালো অবস্থায় নেই, যে কারণে ব্যাংকের শেয়ারে আগ্রহ কম বিনিয়োগকারীদের। এমন অবস্থায় শেয়ারের বিপরীতে লভ্যাংশ ঘোষণায় নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বলা হয়েছে 10% বেশি খেলাপি থাকলে লভ্যাংশ দিতে পারবে না ব্যাংক। বিধিবদ্ধ জমা এবং প্রভিশন সংরক্ষণে ব্যর্থ ব্যাংকও পড়বে এ নিয়মের আওতায়। লভ্যাংশ ঘোষণায় পূরণ করতে হবে আরও কিছু শর্ত, যা পরিপালন করে অনেক ব্যাংকের পক্ষেই লভ্যাংশ দেয়া সম্ভব হবে না, যার বিরূপ প্রভাব পড়বে পুঁজিবাজারে। ব্যাংকের শেয়ারের প্রাইস অনেক কম, তারপরে অনেকে এই শেয়ারগুলো যদি ছেড়ে দেয় তাহলে আইদার তারা মার্কেট থেকে চলে যাবে, অথবা তারা মার্কেটে এই যে অন্যান্য সেক্টরের কিছু দুর্বল মৌলভিত্তিক শেয়ার সেইখানে চলে যাবে। ইনস্টিটিউটগুলি বেশি বিপদে পড়বে এবং বড় স্টেক হোল্ডাররা বিপদে পড়বে। তাদের আসলে এই এত পরিমাণ বাল্ক কোয়ান্টিটি, কারণ ব্যাংকের শেয়ার তো এমনিতে অনেক বেশি, এটাকে সেল আউট করে অন্যদিকে সুইচ করতে গেলে বাজার ব্যাপকভাবে সূচকের পতন ঘটবে বলে আমি মনে করি। সংশ্লিষ্টরা বলছেন, খেলাপি ঋণের কারণে এমনিতেই নাজুক অবস্থায় ব্যাংক। নতুন শর্ত আরোপ করাই হাতে গোনা কয়েকটি ছাড়া কেউ লভ্যাংশ দিতে পারবে না। এর ফলে পুঁজিবাজারে নেতিবাচক প্রভাব পড়বে, যা সামাল দেয়া কঠিন হবে বলেও মনে করেন তারা। এখন যেটা বাংলাদেশ ব্যাংক যে ইয়েটা নিয়েছে সেটা সিদ্ধান্ত সঠিক, সবই ঠিক আছে। এখন ইনভেস্টরদের দৃষ্টিকোণ থেকে যদি বলতে হয় তাহলে অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে পারবে না, এবং অনেক ব্যাংক ডিভিডেন্ড দিতে না পারলে এটা পুঁজিবাজারে একটা ইম্প্যাক্ট আসবে বটে, এটার কোনো ব্যত্যয় নাই। ইনভেস্টরদের মধ্যে একটা প্যানিক সৃষ্টি হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, আর্থিক খাত শক্তিশালী করতেই নেওয়া হয়েছে এ উদ্যোগ। সাময়িকভাবে নেতিবাচক প্রভাব পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হবে বিনিয়োগকারীরাই। নতুন প্রজ্ঞাপন বাস্তবায়নে 1 বছর সময় পাবে ব্যাংক, তাই এটি নিয়ে এখনই উদ্বিগ্ন হবার কারণ নেই।
এই বছর যে ডিভিডেন্ডটা ব্যাংকগুলো দেবে সেই ডিভিডেন্ড দেওয়ার ক্ষেত্রে নতুন যে পলিসি যেটা দেওয়া হয়েছে সেটা কার্যকর হবে না, সেটা কার্যকর হবে 2026 সালে গিয়ে। তাদের যে নতুন সার্কুলারে ওয়ারিড হওয়ার কোনো কারণ নেই। এই সার্কুলারটা একটা অগ্রিম দেওয়া হয়েছে 1 বছর আগে, এই জন্য যাতে অ্যাওয়ার্ড থাকে ব্যাংকগুলো তারা কি শর্তে এই ডিভিডেন্ডটা দিতে পারবে, যারা বিনিয়োগকারী তারাও যাতে এটা বুঝতে পারে কোন ধরনের ব্যাংকগুলোতে তারা বিনিয়োগ করবেন। চলতি বছরে ব্যাংকগুলো আগের নিয়মেই লভ্যাংশ ঘোষণা করবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 2024-এর ডিসেম্বরের ভিত্তিতে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। মিথ্যা মামলায় আটক রাজশাহীর তিলকপুর নেটওয়ার্কের স্বত্বাধিকারী মোহাম্মদ বেলাল হোসেনের নিঃশর্ত মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ। নগরের স্থানীয় একটি হোটেলে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ইন্টারনেট ব্যবসায়ীরা অংশ নেন। তারা বলেন, গত 25 ফেব্রুয়ারি লাইসেন্সবিহীন ইন্টারনেট ব্যবসায়ী নূর নবী এবং তার দলবল নিয়ে সাদ্দাম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে দেওয়া হয়, অভিযোগ করেন ইন্টারনেট ব্যবসায়ীরা। মিথ্যা মামলা প্রত্যাহার এবং দেশের সকল অবৈধ ইন্টারনেট ব্যবসায়ীদের আইনের আওতায় আনার দাবি করা হয় সংবাদ সম্মেলনে। একটি মিথ্যা মামলা দিয়েছে এবং সেই মিথ্যা মামলার এখন বেলাল ভাই জেলে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। চট্টগ্রাম আইএসপিবি থেকে আমরা বেলাল ভাইয়ের মুক্তি চাই। অবশেষে সব শঙ্কা অনিশ্চয়তা কাটিয়ে নিরাপদে পৃথিবীর বুকে ফিরলেন 2 নভোচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। 9 মাসের বেশি সময় আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে থাকার পর পৃথিবীর আলো বাতাসে নিঃশ্বাস নেয়া। আইএসএস থেকে 17 ঘন্টা যাত্রা শেষে ফ্লোরিডা উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুল। মহাকাশে দীর্ঘদিনের এই মিশনে 900 ঘন্টায় 150 গবেষণার অভিজ্ঞতা নিয়ে ফিরেছেন তারা। গত বছর জুনে মাত্র 8 দিনের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান 58 বছরের সুনিতা উইলিয়ামস ও 61 বছরের বুচ উইলমোর। তবে বোয়িংয়ের স্পেসক্রাফটে নিরাপত্তাজনিত কারণে ফিরতে পারেননি তারা। 1-2 দিন নয়, বিকল্প ব্যবস্থা করতে লেগে যায় 9 মাসের বেশি সময়। অবশেষে নাসা ও স্পেসএক্সের ক্রু 9 মিশনে এলো সাফল্য। সুনি ও বুচকে ফেরাতে শুক্রবার রাতে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয় স্পেসএক্সের ক্রু ড্রাগন। 29 ঘন্টা পর গন্তব্যে পৌঁছায় মহাকাশযানটি। মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা 11টার দিকে ছিল ফিরতি ফ্লাইট। এ যাত্রায় তাদের সাথে ছিলেন আরও 2 নভোচারী, নিকোলাস হেগ ও আলেকজান্ডার গভরনভ। রওনা দেওয়ার 17 ঘন্টা পর পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশযান। বাংলাদেশ সময় দিবাগত রাত 3:57 প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডা উপকূল থেকে 50 মাইল দূরে সাগরে নামে ক্যাপসুলটি। আগেই প্রস্তুত ছিল উদ্ধারকারী দল। জাহাজে তোলা হয় ক্যাপসুল। একে একে বেরিয়ে আসেন নভোচারীরা। শারীরিক জড়তা কাটাতে বসানো হয় হুইল চেয়ারে। দীর্ঘ অনিশ্চয়তার পর বুচ ও সুনি ফিরে আসায় প্রশংসায় ভাসিয়েছেন নাসার কর্মকর্তারা। সত্যি পুরোটা সময় কতটা ধৈর্যের সাথে পার করেছেন বুচ ও সোনি। স্বল্প সময়ের জন্য গিয়েছিলেন তারা, তবে আটকে গিয়েও খুব দ্রুত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অংশ হিসেবে মানিয়ে নেন। এটা সম্ভব হয়েছে কারণ দুজনেই অভিজ্ঞ নভোচারী, এর মধ্যে অনেক গবেষণাও করেছেন। বুচ ও সুনিকে নাসার বিমানে নিয়ে যাওয়া হয় হিউস্টনে জনসন স্পেস সেন্টারে। সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য কয়েকদিন রাখা হবে তাদের। নাসার ফ্লাইট সার্জনের অনুমতি পেলে পাঠানো হবে পরিবারের কাছে। সুনি ও বুচ দুজনই মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট। নাসার নভোচারী হিসেবেও দারুণ অভিজ্ঞ তারা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইস্তাম্বুলের আলোচিত মেয়র এক্রেম ইমামোগলুকে গ্রেফতার করেছে তুরস্কের পুলিশ। এই রাজনীতিককে প্রেসিডেন্টের রিসেপ তাইপ এরদোগানের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। তুর্কি গণমাধ্যমের খবর, দুর্নীতি ও সন্ত্রাসবাদের সাথে যোগসূত্রের অভিযোগে এক তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইমামোগলু সহ প্রায় 100 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মেয়রকে গ্রেফতারের পর ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি 4 দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে সব সভা সমাবেশ। গত বছরের মার্চে এরদোগানের দলকে পরাজিত করে ইস্তাম্বুলের মেয়র নির্বাচিত হন ইমামোগলু।